আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জেনিনের হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। অন্যদিকে ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং গাজায় সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল। এবং নয়া সরকারের সঙ্গে পার্লামেন্টের সুসম্পর্কের প্রশংসা করেছে আবু তোরাব রিফাত। আরও জানিয়ে দিব ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান কেন দেরি করছে। এবং সবশেষ জানিয়ে দিব মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন, জানালেন মস্কো। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জেনিনে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। অধিকৃত পশ্চিম তীরে জেনিন ওয়াসেম হাজের নামে এক হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী বলেছে তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সেখানকার হামাস নেটওয়ার্কের নেতা ওয়াসেম জাহেম নিহত হয়েছে। এতে আরো বলা হয় ইসরায়েলি বাহিনী হামলায় মিসবা আল মাশারাকা এবং আরাফাত ওমর নামে আরো 2 ফিলিস্তিনি নিহত হয়েছে, তারা ওই গাড়িতে ছিলেন। এদিকে ইসরায়েলের দাবি বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী জেনিন শহর এবং উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে টানা তৃতীয় দিনের মতো তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী 2002 সালের পর এবারে তুলকারাম এবং জেনিন পাশাপাশি তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে। এতে 18 ফিলিস্তিনি নিহত হন। অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরায়েলি আগ্রাসনের মধ্যে অধিকৃত পশ্চিম তীর জুড়ে চালানো অভিযানে উত্তেজনার পারদ ছড়িয়েছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 40,602 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত 19 জুলাই একটি যুগান্তকারী মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশকের দখলদারিত্বে বেআইনি ঘোষণা করেছে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। সূত্র আনাদুলু এজেন্সি। ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সময়ের প্রেক্ষিতে আশ্চর্যজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং এর অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়, তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব। বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আল হুতি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি আনসারুল্লাহ। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এই হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুতিরা। আব্দুল মালিক আল হুতি বলেন, উত্তর গাজায় বানি সালেহা মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কোরআনের পৃষ্ঠ ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। তিনি বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়ে তাদের ইমানের মারাত্মক ঘাতি রয়েছে। ইয়েমেনের হুতি নেতা বলেন, ইসরায়েল যে পর্যায়ে পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি জেরুজালেমের আল কুদ্দুস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানায়। সূত্র ইরান। গাজায় সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল। গাজায় 3টি ভিন্ন এলাকায় 3 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। প্রথম পর্যায়ে 6,40,000 শিশুদের পোলিও টিকা কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। 29 আগস্ট ডব্লিউএইচ এর একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। ফিলিস্তিনি নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকন বলেন, আগামী রোববার থেকে পোলিও ও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এজন্য সকাল 6টা থেকে শুরু করে বেলা 3টা পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে। তিনি আরো বলেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে যদি দক্ষিণ গাজায় যাবে, পরবর্তীতে আরো 3 দিনে যুদ্ধবিরতি হবে, তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকন বলেন, প্রয়োজনে হামলা 8 দিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক এক বৈঠকে ডব্লিউএইচওর জরুরি পরিচালক মাইক রেয়ান বলেন, অভিজ্ঞতার আলোকে গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত 1 থেকে 2 দিন প্রয়োজন হবে। পিপারকন বলেন, প্রথম রাউন্ড শেষ করার 4 সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।
নয়া সরকারের সঙ্গে পার্লামেন্ট সুসম্পর্কের প্রশংসা করেছে আবু তোরাব রিফাত। পার্সটুডে তেহরান জুম্মার নামাজে খতিব লিখেছেন, দ্বাদশ সংসদের মন্ত্রীদের নজরবিহীন আস্থাভোট প্রাপ্তির ঘটনা প্রমাণ করে 14তম সরকারের সঙ্গে মজলিসের শুরার যৌক্তিক এবং বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুমিন মোহাম্মদ হাসান আবু তোরাব রিফাত বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রস্তাবিত সকল মন্ত্রীর উপর আস্থা ভোটে মজলিসের শুরুরা সদস্যদের পক্ষে একটি শক্তিশালী ইরান গঠনের সহানুভূতি ও সম্প্রীতি এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি প্রমাণ। জুম্মার খতিব আরও বলেন, প্রেসিডেন্ট ও সরকারের সদস্যদের উচিত এই পদক্ষেপে ব্যবহার করা যাতে সরকারের সাথে সংসদের যৌক্তিক ও বৈজ্ঞানিক যোগাযোগ নিবিড় হয়, সরকার ও সংসদের মধ্যে নমনীয়তার মাত্রা বাড়ানো যায়, অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার লক্ষ্য সরকারের দক্ষতা আরও উন্নত করার জন্য চতুর্দশ সরকারের জন্য এটি একটি মহা সুযোগ বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান কেন দেরি করছে? মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু না। বছরের পর বছর ধরে দেশের দুটি রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত, আর এই সংঘাত ও দ্বন্দ্বের তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে আবার কখনো কমে, বলতে গেলে যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ। তেহরানের কাছে ইসরায়েল হলো ছোট্ট শয়তান, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ডাকে বড় শয়তান বলে। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি হুতি বিরোধিতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। এসব নিয়ে মাঝে মধ্যে দেখা যায় দেশটির দুটি একে অন্যের স্থাপনা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুপ্ত হামলা চালাতে। এ ধরনের হামলার কারণে বিলুপ্ত সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও প্রায়শই দেখা যায় কোনো সরকারই এর দায় স্বীকার করে না। তবে সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর উত্তেজনার পারদ চরমে উঠেছে। এই ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিল ইরান, বলেছিল ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তবে সেই ঘোষণার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ইসরায়েলকে শাস্তি দিতে ইরান তোড়জোড় খুব একলক্ষ করা যায়নি। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মুখপাত্র বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা দীর্ঘ সময় নিতে পারে, ফলে ইরান কবে ইসরায়েলে হামলা চালাবে সেই বিষয় নিয়ে নতুন করে অনিশ্চয়তা শুরু হয়। এর আগে চলতি বছর এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। ইরান তরিত সেই হামলা জবাব দিয়েছিল 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঝাঁকি। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন, জানালেন মস্কো। রাশিয়ার গভীর অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর উপর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ মস্কো এক বক্তব্য একথা জানায়। গত সপ্তাহে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছিলেন, রুশ সীমান্তের উপর থেকে চালানো হামলার মোকাবেলায় আত্মরক্ষা করার স্বার্থে ইউক্রেনের পাল্টা হামলা চালানোর অধিকৃত সংরক্ষণ করেছে। সিং এক্ষেত্রে রাশিয়াকে কুরস্ক অঞ্চলের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। অঞ্চল দিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার 30 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে গেছে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার 300 কিলোমিটার গভীর পর্যন্ত হামলা চালানোর যে ইচ্ছা প্রকাশ করেছে সে সম্পর্কে ওয়াশিংটন সম্যক অব্যাহতি। তিনি আরো বলেন, এ বিষয়ে কিয়েভের সঙ্গে আমাদের আলোচনা চলছে, তবে কি আলোচনা হচ্ছে তা প্রকাশ করা হবে না। এ সম্পর্কে রুশ মুখপাত্র জাখারোভা শুক্রবার সাংবাদিকদের বলেন, মার্কিন কর্মকর্তা সর্বশেষ যেসব কথাবার্তা বলেছে তার উপসংহার অন্তত বিপজ্জনক হতে পারবে। এসব কথাবার্তার মধ্যে এরই মধ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তিনি এ ধরনের উস্কানি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।